রাজপথে জোরালো হচ্ছে বিভিন্ন দাবি, ত্রিমুখী চাপে অন্তর্বর্তী সরকার। সুযোগ নিচ্ছে তৃতীয় পক্ষ, অভিমত বিশ্লেষকদের। 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়াও সরকারের জন্য রিস্ক, একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে সরকার। ইসকন নিষিদ্ধের দাবিতে সরব হেফাজত ইসলাম। আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার। বাংলাদেশকে মৌলবাদী তকমা দিতে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে, অভিযোগ ফখরুলের। ফ্যাসিবাদ ঠেকানোর প্রত্যয় বিএনপির। ইসকন ইস্যুতে উদ্বেগ থাকলেও বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলছে দিল্লি, স্বাভাবিক থাকবে আমদানি রপ্তানি। এবং বড় জয় দিয়ে বিপিএল এ বসুন্ধরা কিংসের শুভ সূচনা। চট্টগ্রাম আবাহনীকে হারালো 7-0 গোলে, জয় পেয়েছে ব্রাদার্স ও ঢাকা মোহামেডান। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। একদিকে রাষ্ট্র সংস্কার, অন্যদিকে দ্রুত নির্বাচনের দাবি। হাসিনা সরকার পতনের পর থেকে ধারাবাহিকভাবেই চলছে ফ্যাসিবাদীদের নানামুখী ষড়যন্ত্র। সব মিলিয়ে ত্রিমুখী চাপে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর বাইরে আরও বেশ কিছু কারণে বাড়ছে অরাজকতা, জটিল হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফলে উদ্বেগ উৎকণ্ঠায় সাধারণ মানুষ। সংকটময় এই পরিস্থিতি তৃতীয় পক্ষকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সজল দাসের প্রতিবেদন। 24 ও 25 নভেম্বর ঠুনকো ঘটনায় 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি ডেমরা। কেমন ছিল সেদিনের প্রেক্ষাপট? সহপাঠী মৃত্যুর ঘটনায় মোল্লা কলেজ শিক্ষার্থীরা হাসপাতালের পাশাপাশি হামলা চালায় কবি নজরুল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে। পরের দিন প্রতিশোধের বার্তা দেয় হামলার শিকার 2 কলেজ শিক্ষার্থীরা। পুরান ঢাকার কবি নজরুল থেকে যাত্রাবাড়ির মাতোয়াইলের মোল্লা কলেজ দূরত্ব 7 কিলোমিটার। এই পথ পায়ে হেঁটে যেতে লাগার কথা 1 ঘন্টা 10 মিনিট। আগের রাতে আসা মেগা মান্ডের ঘোষণা সবার জানা থাকলেও কেন এই সংঘাত এড়ানো গেল না? কেনই বা এই দীর্ঘ পথে হাজারো শিক্ষার্থীকে থামানোর কোনো চেষ্টাই করল না আইন শৃঙ্খলা বাহিনী? এরপর থেকে কখনো ব্যাটারি চালিত রিক্সা, কখনো লোনের নামে আন্দোলন, কিংবা চট্টগ্রামের ইসকন ইস্যু দখল করেছে রাজপথ। সংঘাতের পথে না গিয়ে আলোচনায় কি মিলত না সমাধান? এমন প্রশ্ন এই বিশ্লেষকের। সরকার এবং ছাত্র নেতাদের মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। একইভাবে রাজনৈতিক দলের মধ্যেও দলের সঙ্গে সরকারেরও একটা দূরত্ব। সরকার কি করতে চায় সেখানেও বোধহয় এক ধরনের অনিশ্চয়তা আছে, সংশয় আছে, অস্থিরতা আছে। কোনো কিছু অঘটন ঘটলে এবং সরকার সামাল দিতে না পারলেই ষড়যন্ত্রের কথা বলে। তা এখন এই ষড়যন্ত্র কে করছে তাদের ধরতে হবে। এই রাজনীতি বিশ্লেষক বলছেন, রাজনৈতিক দলের নির্বাচনের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর বিদায়ী শক্তির ষড়যন্ত্র, এই ত্রিমুখী চাপে সরকার। এখন সরকার 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়াও সরকারের জন্য রিস্ক, একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে সরকার। মানে আপনি সংস্কারগুলোকে তো একটা পর্যায়ে এনে আপনাকে যেতে হবে। কিছু তো একটা, এখনো তো করতে কোনো সংস্কার আইডিয়াগুলোই আমরা পরিষ্কার না, পিছনে ফেরার তো উপায় নেই। একটা বিশেষ অবস্থার মাধ্যমে সরকারটা ক্ষমতায় এসছে। সবচেয়ে মনে রাখতে হবে 2000 লোককে মারা গেছে। পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার আগেই গণতান্ত্রিক উপায়ে সমাধানের পথ খুঁজতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবার রাজপথে সরব হেফাজত ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সমাবেশে ঘোষণা দেয়, দাবি আদায়ে প্রয়োজনে ফের শাপলা চত্বরে যাবে তারা। বিক্ষোভে উত্তাল ছিল বন্দর নগরী চট্টগ্রামও। দেয়া হয় 7 দিনের আলটিমেটাম। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধ চায় হেফাজতে ইসলাম। এই দাবিতে নানা স্লোগানে শুক্রবার মুখর ছিল বন্দর নগরী চট্টগ্রাম। ইসকনকে নিষিদ্ধ করতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেয় কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সংগঠনটি। এই ইসকনের অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারবে না। এটা বাংলাদেশের দুশমন, বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রকারী। এদেরকে নিষিদ্ধ না করলে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে। ইসকন নিষিদ্ধের পাশাপাশি আইনজীবী আলিফ হত্যারও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের আরো কয়েক জেলায়। যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, আওয়ামী লীগের সঙ্গী এই দেশের জঙ্গি, ইসকন নিষিদ্ধ না হলে সেটা মেনে নেওয়া হবে না। এসব দাবিতে সারা দেশ যখন উত্তাল, তখন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনেও ছিল হেফাজতের সমাবেশ। এ সময় নেতারা কেউ দেন হুঁশিয়ারি, কেউ আবার দেন বৃহত্তর আন্দোলনের ঘোষণা। হেফাজত নেতাদের অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করে পতিত হাসিনা ও দোসররা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আওয়ামী সন্ত্রাসীরা ইসকনকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। চট্টগ্রাম নগরীর সিআরবিতে গণসংলাপে তিনি একথা বলেন, ভারতে পালিয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। ভারত সরকার ও সে দেশের গণমাধ্যম এই ষড়যন্ত্রের অংশীদার। ইসকনকে ব্যবহার করে সন্ত্রাসীরা জনগণকে উস্কে দিতে চেয়েছিল যেন বিক্ষুব্ধ জনতা হিন্দুদের বাসাবাড়িতে হামলা করে। সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর দেশি বিদেশি চক্র। শুক্রবার সকালে চট্টগ্রামে এই মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বলেন, এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন, সান্ত্বনা দেন শোকাহত পরিবারের সদস্যদের। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সহ অন্যান্যরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে 7 হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। তাদের সহ হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 35 জন। আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা ঢুকে যেন ঐক্য নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার রাতে শহরের চাচড়া মোড়ে এক পথসভা শেষে তিনি কথা বলেন, যারা জামাত ইসলামীর উপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিল, ক্ষমতায় থেকে মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বাড়ি করেছেন, তাদেরকে ক্ষমা করা হবে না। তাদের বিচার এ দেশের মাটিতেই হবে। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। কেউ যেন কোনো ফাঁকতালে ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে, এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি চতুর্দিক থেকে দেশকে আবার অন্ধকারে নেয়ার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করে তিনি বলেন, সীমান্তের ওপারে বসে দেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বকে দেখানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত এই আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছরে আওয়ামী লীগ 20,000 তরুণকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশের স্বার্থে 24-এর গণবিপ্লবকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। একটাই অনুরোধ, যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। মির্জা ফখরুল বলেন, জনতার রোষে পালিয়ে গেলেও দেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তার এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। এবং তাদের মূল দায়িত্ব হলো, আগের সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে, জোর করে ক্ষমতা দখল করেছে। ইনাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় আবার উদ্বেগ প্রকাশ করল ভারত। তবে সনাতন জাগরণ জোটের মুখপাত্র গ্রেপ্তারের ঘটনায় উভয় দেশের সম্পর্কে প্রভাব পড়বে না, এমনকি আমদানি রপ্তানি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ করেছে বিজেপি এবং কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এমনকি তারা হুঁশিয়ারি দিচ্ছে আমদানি রপ্তানি বন্ধের। তবে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশ ইস্যুতে দিল্লির পাশে থাকবে কলকাতা। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে আবারও জানানো হলো, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া দেশটির সরকারের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, চিন্ময় দাসের গ্রেপ্তারে দুদেশের সম্পর্কের কোনো প্রভাব পড়বে না, অব্যাহত থাকবে আমদানি রপ্তানি। বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে, এটি তাদের প্রাথমিক দায়িত্ব। আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি, তবে এর সাথে বাণিজ্যে কোনো সম্পর্ক নেই। উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক থাকবে। এদিকে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে ভারতের পার্লামেন্টেও। বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছি, ফিরছি আর খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবারও নিউজ 24 সংবাদে স্বাগত। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ, একথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেছেন, কমিশন যেসব সংস্কার প্রস্তাব করবে সেগুলো নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে অন্তর্বর্তী সরকার। বলেন, গত 3টি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত শব্দ নির্বাচনী রোডম্যাপ। সংস্কার শেষে কখন ঘোষণা হবে রোডম্যাপ, সেই পরিপ্রেক্ষিতে কেমন হবে নির্বাচন, এ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রোডম্যাপ ঘোষণায় যুক্তিযুক্ত হবে। আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করব, আমাদের ধারণা
এই প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নেবে, বিবেচনায় নিয়ে তারা রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে এবং তার থেকে একটা কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছবে এবং ঐক্যমত্যে পৌঁছার এবং ওই প্রক্রিয়ায় তারা একটা নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে। বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের সামগ্রিক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে পতিত সরকার। বলেন, গণতন্ত্র রক্ষা ও দৃষ্টান্ত স্থাপনের স্বার্থেই বিচার করা উচিত যারা অপরাধে যুক্ত ছিল গত 3 নির্বাচনে। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। রাজনৈতিক দল যদি সদাচরণ না করে, তারা ছলে বলে ফলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। শুক্রবার সকালে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকদের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সেখানে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার। পদ্ধতি প্রক্রিয়ার নয়, আচরণে পরিবর্তন। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। নির্বাচন আদায়ে ব্যর্থ হলে আন্দোলনের বিজয়ের সকল অর্জন ধূলিসাৎ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির একাংশের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বলেন, সবার এখন ঐক্যবদ্ধ থাকার সময়, ষড়যন্ত্র বন্ধ হয়নি। সবাই ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারা যায়, তাহলে আন্দোলনে বিজয়ের সব অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র বিএনপিকে পরাজিত করতে পারবে না। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটালি। দেশের মানুষ ডাক্তারদের কাজ দেখছে, নতুন সময়ের জন্য ডাক্তারদের প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আর্থোপ্লাস্টি সোসাইটির প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় জাহিদ হোসেন বলেন, দেশে অনেক মেডিকেল কলেজ থাকলেও সেখানে যোগ্য শিক্ষকের অভাব রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে নিজেদের আত্ম উপলব্ধি থাকতে হবে, তাহলে সকল সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু ইউ নিড টু হ্যাভ দ্য গুড প্ল্যান, যে কিভাবে আপনারা আগামী 10 বছর বা 5 বছরের মধ্যে কিভাবে আপনারা 300 জন বলেছেন, অ্যাটলিস্ট 50 জন তৈরি করেন আগামী 3 বছরে। ইউ হ্যাভ মেক এ টার্গেট, শর্ট টার্ম, মিড টার্ম এন্ড লং টার্ম প্রোগ্রাম, যে আমরা আগামী 20 বছরে বাংলাদেশ থেকে আর কোনো পেশেন্ট দেশের বাইরে অর্থোপেডিক্স এন্ড আর্থ্রোস্কোপি, আর্থোপ্লাস্টির জন্য আর বাইরে যাবে না। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার অর্থ বাণিজ্য সংবাদ। মৌসুমি বাহারি সব সবজিতে সয়লাভ বাজার, তবে হাতের নাগালে নেই দাম। বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লেও দাম না কমে উল্টো কেজি প্রতি বেড়েছে 20 টাকা। বাড়তি দরে পণ্য কিনে ত্রাহি দশা সাধারণ মানুষের। বেশ কিছু পণ্যে মূল্য সংযোজন কর কমালেও তারও প্রভাব নেই বাজারে। বাজারে থরে থরে সাজানো নানা রকমের শীতকালীন টাটকা সবজি, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন সহ বাহারি সব সবজি পাওয়া যাচ্ছে খুচরা ও পাইকারি বাজারে। ক্রেতারা বলছেন দাম এখনো সহনীয় নয়। আগের মতো সাফিসিয়েন্ট যে চলাফেরা সেটা কিন্তু করতে পারছি না, আমাদের অনেক কষ্টের মধ্যে চলতে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় শিম, মূলা, বেগুন সহ বেশ কয়েকটি সবজির দাম প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলছেন বিক্রেতারা। মোটামুটি শীতকালীন যে সবজিগুলা, এই সবজিগুলার কিছুদিনের ভিতরে আরো ভরপুর আমদানি হবে
তখন মানে আমরা আশাবাদী যে আরো দাম কমবে। দুইবার বন্যা গেল না, বৃষ্টি গেল, সব জিনিস নষ্ট হয়ে গেছে। আমরা নতুন করে চাষ করতে হচ্ছে, এই জন্য একটু দেরি হচ্ছে। বেড়েছে নতুন আলুর দাম। গত সপ্তাহ থেকে কেজিতে 20 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে আলু। কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সরবরাহ কম দিচ্ছে, যে জায়গার সাইড অনুযায়ী আমরা মাল পাইতেছি না, এই জন্য মালের দাম বাড়তি। তেল, ছোলা, খেজুর সহ বেশ কিছু আমদানি পণ্যে মূল্য সংযোজন কর কমালেও বাড়েনি সরবরাহ। বাজার তদারকি না থাকায় দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি অভিযোগ ক্রেতাদের। আমাদের ধৈর্য সহ্যের বাইরেই কিছুটা চলে গেছে। সবকিছুর দাম বেশি, সবকিছু। বাজার তদারকি সংস্থা আসছে, একটু দাম কমছে, আবার ওই যে অবস্থা সেই অবস্থায় চলছে। এই সপ্তাহেও অপরিবর্তিত আছে ডিম, মাছ, মুরগি সহ সব ধরনের মাংসের দাম। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনেই লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল, আর বিষয়টি স্বীকার করে বিবৃতিও দিয়েছে দখলদার দেশটি। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 6টি এলাকায় চালানো হয় এই হামলা। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতির মধ্যে সন্দেহভাজন ব্যক্তিরা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছিলেন। এর মাধ্যমে হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে দাবি করে হামলা চালায় তারা। এদিকে দায়িত্ব ছাড়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া দেখতে চান, এমনটাই তথ্য প্রচার করেছে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। এবার খেলার খবর। বড় জয় দিয়ে বিপিএল এর নতুন মৌসুম শুরু করলো বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে চট্টগ্রাম আবাহনীকে 7-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়াও বাকি 2 ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা মোহামেডান। চ্যাম্পিয়নরা শুরু করলো চ্যাম্পিয়নদের মতোই। নিজেদের মাঠে কিংস এরেনায় চট্টগ্রাম আবাহনীকে বিধ্বস্ত করলো বসুন্ধরা কিংস। তবে স্কোরটা আরো বড় হতে পারত যদি না রাকিব ফাহিমরা গোল মিস না করতেন। আগের ম্যাচে দারুণ একটা গোল করেছেন মোহামেডানের বিপক্ষে। ম্যাচের শুরুতেই ফরাসি ফরওয়ার্ড খাসার গোলে লিড বসুন্ধরা কিংসের। এগিয়ে যাওয়ার পর আরো আক্রমণাত্মক ভ্যালেরিও তিতার শিষ্যরা। তবে পরের গোলের জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয়েছে মিনিট 20। 23 মিনিটে ফাহিমের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এর 7 মিনিট পরে ফিগুয়েরা জালের দেখা পেলে স্কোর লাইন 3-0 করে বসুন্ধরা। এরপর খাসার দ্বিতীয় গোলে বন্দরনগরীর দলটির জালে এক হালি গোল দিয়ে বিরতিতে যায় কিংস। এবং পেয়ে গেলেন বটে, এবার আর কোনো ভুল নয়। দ্বিতীয়ার্ধে একই ছন্দে স্বাগতিকরা। 70 মিনিটে মুজিবুর রহমান জনির গোলে ব্যবধান দাঁড়ায় 5-0। এরপর 14 মিনিটের মধ্যে রাকিব হোসেনের 2 গোলে 7-0 ব্যবধানের বড় জয় নিয়ে লিগে শুভ সূচনা করলো বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পুলিশ এফসিকে 2-1 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডার্সকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা মোহামেডান। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। জ্যামাইকা সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরানোর মিশনে কিংস্টনের সাবাইনা পার্কে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে মিরাজের দল। প্রথম টেস্টে যত ভুল ছিল তা নিয়ে কাজ করছে টাইগাররা। ভুল শুধরে নিতে কোচ সালাউদ্দিনের অধীনে টেকনিক নিয়ে কাজ করেন দলের ব্যাটাররা। অন্যদিকে সিরিজ জয়ের জন্য মুখিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজও ঘাটতি রাখছে না অনুশীলনে। বাংলাদেশ সময় শনিবার রাত 9টায় শুরু হবে ম্যাচ। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে আফগানিস্তানকে 45 রানে হারিয়েছে টাইগার যুবারা। দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের 103 ও কামাল সিদ্দিকের 66 রানে 9 উইকেটে 228 রান তোলে বাংলাদেশের যুবারা। জবাবে ফয়সাল খানের 58, নাসির খানের 34 রানে 183 রানে গুটিয়ে যায় আফগানিস্তান। আল ফাহাদ ও ইকবাল হোসেন নেন 3টি করে উইকেট। মারুফ মৃধা পান 2 উইকেট। এদিকে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা সাজাতে চান ম্যাচ সেরা যুবাদের অধিনায়ক তামিম। That's a wicket. That's a big important breakthrough because this partnership works.
আমরা ব্যাটিংয়ে আমি আর অলিন যে একটা পার্টনারশিপ, ওখানে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো হয়েছে এবং বোলিংয়ের দিক থেকে ইমন, ফাহাদ, মারুফ খুব ভালো বোলিং করছে। তারা একটা সময় যে তারা খুবই কামব্যাক করছে ভালো, ওর ফলে আর সবার কম্বিনেশন ফিল্ডিংটা অনেক ভালো হয়েছে। আমাদের টার্গেট 1/1 ম্যাচ যাওয়া, সো আমরা ওইভাবেই চিন্তা করতেছি। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সড়ক হোক নিরাপদ, নিশ্চিত হোক পথ চলা। গাড়ি পার্ক করে চলাচলের পথে বাধা সৃষ্টি করবেন না।